রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সম্পূর্ণ বেসামরিক কাজে ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড তৈরি করছে ইরান, পাশ্চাত্যের উদ্বেগের জবাব দিয়ে জানালেন খাতিবজাদে। তেহরানে শেষ হল আন্তঃ-আফগান বৈঠক। ইরান সফরে এসে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি, সরকার লকডাউনকে তামাশায় পরিণত করেছে বলে বিএনপি নেতা মির্জা ফখরুলের অভিযোগ। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের নয়ামন্ত্রী জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরান বলেছে পারমাণবিক ওষুধ উৎপাদন ও তেহরানের গবেষণামূলক চুল্লির প্রয়োজনে সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন ফুয়েল প্লেট উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে কাজ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানে সিলিকন ফুয়েল প্লেট উৎপাদনের খবরে উদ্বেগ প্রকাশ করার পর তেহরান এর প্রতিক্রিয়া জানালো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সম্পর্কে আরো বলেন, পারমাণবিক ধাতব দণ্ড তৈরির উদ্যোগ নেওয়ার সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ কে জানানো হয়েছে। এর আগে আইএইএ তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি মঙ্গলবার বলেছেন, শতকরা ২০% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে তার দেশ একটি সিলিকন ফুয়েল প্লেট উৎপাদনের কাজে হাত দিয়েছে। তার এই ঘোষণার জের ধরে আমেরিকা ও ৩ ইউরোপীয় দেশ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তঃ-আফগান আলোচনা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ তেহরানে আন্তঃ-আফগান বৈঠকের সমাপনী ভাষণে বলেছেন, ইরান ভবিষ্যতে এ ধরনের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে। তেহরানে গতকাল থেকে এই বৈঠক শুরু হয় এবং আজ এক বিবৃতির মধ্য দিয়ে তা শেষ হয়েছে। ৬ ধারা বিশিষ্ট এই বিবৃতিতে উভয় পক্ষ যুদ্ধ বন্ধের উপর গুরুত্ব আরোপের পাশাপাশি অদূর ভবিষ্যতে এই পরবর্তী বৈঠক আয়োজনের কথা বলেছে। এই বৈঠকে তালেবান সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। আন্তঃ-আফগান বৈঠকের সমাপনী ভাষণে জারিফ বলেন, যুদ্ধ নয় বরং শান্তির পথে সাহসিকতা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত প্রত্যাশা পরিহার করে ছাড় দেওয়ার মনোভাব জোরদার করতে হবে। তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব আফগান জাতির উচিত যুদ্ধ বন্ধ করে উন্নয়নের দিকে মনোনিবেশ করা। প্রতিবেশী দেশ হিসেবে ইরান এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার তেহরান সফর করেন। একদিনের সংক্ষিপ্ত সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ প্রেসিডেন্ট বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতাকে অগ্রাধিকার দেবেন। তেহরান ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষিত হয় দুই দেশের মধ্যে এমন একটি টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে। সাক্ষাতে আফগানিস্তানের চলমান প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়। রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখতে চায়। সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি লিখিত বার্তা রাইসিকে হস্তান্তর করেন এস জয়শঙ্কর। তিনি তাকে সরাসরি সাক্ষাৎ দানের জন্য ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের প্রতিষ্ঠাতা নেতা আহমদ জিবরিল ইন্তেকাল করেছেন।
ইহুদিবাদী ইসরায়েল বিরোধী সংগ্রামের এই বীর সেনানীর মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ৮৩ বছর বয়সী জিব্রিল বুধবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। আহমদ জিব্রিল ১৯৬০-এর দশকে সিরিয়ার সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ইহুদিবাদীদের কবল থেকে জন্মভূমি মুক্ত করার লক্ষ্যে গোপনে ফিলিস্তিনিদের মধ্যে কাজ শুরু করেন। গড়ে তোলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ফিলিস্তিনি সংগ্রামী নেতা আহমদ জিব্রিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, ফিলিস্তিনি জনগণ এমন একজন সংগ্রামী মুজাহিদকে হারিয়েছে যিনি কুদস শরীফকে মুক্ত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১১,৬৫১ জনের দেহে। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ১১,৫২৫। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সমাপ্ত গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১১,৬৫১ জনের দেহে। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ১১,৫২৫। এ নিয়ে দেশে এ যাবৎ করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৯,২১৯ জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের। এ সময় সবচেয়ে বেশি ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের, চট্টগ্রামে মারা গেছেন ৩৭ জন এবং রাজশাহীতে ১৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩৬,৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১.৬২%। মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. নাসির উদ্দিন জানিয়েছেন, প্রতিদিনই দেশে করোনা সংক্রমণের হার বাড়ছে, সেই সঙ্গে রোগীর চাপ বাড়ছে ডিএনসিসি হাসপাতালেও। মূলত সংকটাপন্ন রোগীরাই এই হাসপাতালে ভর্তি হন। অনেক রোগী এতটাই মুমূর্ষু থাকেন যে একদিনও বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। এ হাসপাতালে প্রতিদিন ১০-১২ জন করে মারা যাচ্ছেন। তিনি আরও বলেন, ডিএনসিসির এই করোনা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় ৭০% বেশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, বাকি ৩০% রাজধানী ও আশেপাশের এলাকার। মূলত এসব রোগীর বেশিরভাগই প্রথমে বিভিন্ন শহরে হাসপাতালে যায় এবং সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় এই হাসপাতালে আসতে আসতে অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, করোনা মহামারী ব্যবস্থাপনায় সরকারের উদাসীনতা ও বিজ্ঞান মনস্ক নীতি প্রণয়নে চরম ব্যর্থতার ফলে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন অবস্থায় উপনীত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, একদিকে অক্সিজেনের অভাবে করোনা রোগীর অকাল মৃত্যু, আইসিইউ সুবিধার অভাব, হাসপাতালের শয্যা সংকট আর প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, সেবাকর্মী এবং ওষুধের অভাবে জনগণের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক করোনা মহামারীর সাথে দেশের মানুষের ঘাড়ে অব্যবস্থাপনাজনিত মহামারী চাপিয়ে দিয়েছে বর্তমান সরকার। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে সুহেল দেব ভারতীয় সমাজ পার্টির মহাসচিব ওম প্রকাশ রাজভর বলেছেন, আমরা বিজেপির সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ। তিনি আজ লখনৌতে এই মন্তব্য করেন। সংকল্প ভাগিদারি মোর্চার আহ্বায়ক ও সুহেল দেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওম প্রকাশ রাজভর বলেন, বিজেপি গতকাল মন্ত্রিপরিষদ সম্প্রসারিত করে প্রমাণ করেছে যে শান্তি বজায় রাখতে পারেনি তারা। এখন কোনো বর্ণের নেতা বিজেপিতে যান না। রাজ্যে ২০২২ সালে সংকল্প ভাগিদারি মোর্চা সরকার গঠিত হবে বলে তিনি
বলেন। ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া মন্ত্রী জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা অথবা কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল করার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া মন্ত্রী জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, জন বার্লা হলেন বিচ্ছিন্নতাবাদী। একে মন্ত্রী করে মোদী বিচ্ছিন্নতাবাদীদেরই উৎসাহ দিয়েছেন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এমপি জন বার্লা গতকাল বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাকে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা অথবা কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল করার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছেন। বিভিন্ন মহল থেকে তার নিন্দা জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তৃণমূলের পক্ষ থেকে এফআইআরও করা হয়েছে। এবার সেই জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করায় তৃণমূল এ ব্যাপারে তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা আজ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, অনেক স্কিমগুলা আমাদের কেন্দ্রের স্কিমগুলা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করছে না। আগামী দিন আমরা এটা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথেও বসবো। এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, ও কি মন্ত্রিত্ব করবো, আগে কি কি প্রকল্প আছে জেনে নিক, তারপর বলবে। প্রশ্ন হচ্ছে জন বার্লা হচ্ছে একজন বিচ্ছিন্নতাবাদী, বাংলাকে ভাগ করতে চাইছে। একে মন্ত্রী করে মোদী বিচ্ছিন্নতাবাদীদেরই উৎসাহ দিয়েছে বলছিলেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি। এর আগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপি একটা অদ্ভুত রাজনৈতিক দল। তারা এমন একজনকে উত্তরবঙ্গ থেকে মন্ত্রী করলেন যিনি বাংলা ভাগ চান। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে কার্যত পরাজয় মেনে নিয়েছে আমেরিকা। তিনি আজ আরও বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল সেনা প্রত্যাহারই করেনি, বরং তারা এর মাধ্যমে সে দেশে নিজেদের মিশনের ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে কয়েকবার প্রতিশ্রুতি লঙ্ঘন করার পর সম্প্রতি আবার বলেছে তারা আগামী 11 সেপ্টেম্বরের আগে সেনা প্রত্যাহার করে নেবে। এর মধ্যে তারা আফগানিস্তানে তাদের সবচেয়ে বড় বিমান ঘাঁটি খালি করেছে। আফগানিস্তান থেকে এমন সময় মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে যখন 2 দশকের উপস্থিতির পর ওয়াশিংটন কোনো পরিস্থিতিরই উন্নতি ঘটাতে পারেনি, কিন্তু এই 2 দশকে মার্কিন বাহিনীর সরাসরি ও পরোক্ষ অভিযানে হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে 16তম দফার বৈঠকে 3 দেশই আবার বলেছে তারা সিরিয়া থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। সিরিয়া বিষয়ক প্রথম আলোচনা শুরুর সময় কাজাখস্তানের রাজধানীর নাম ছিল আস্তানা। পরবর্তীতে শহরটির নাম পরিবর্তন করে নূর সুলতান রাখা হয়। এ কারণে 3 দেশের এই আলোচনা প্রক্রিয়াটি এখনও আস্তানা আলোচনা নামেই বেশি পরিচিত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের উপ প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এ সফরের লক্ষ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। সৌদি আরবের উপ প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি উপ প্রতিরক্ষামন্ত্রী এর আগে মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মার্ক মাইল, প্রতিরক্ষামন্ত্রী লুইদ অস্টিন এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিওয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সৌদি উপ প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফরের কথা উল্লেখ করে বলেছেন, এই কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবের প্রতি মার্কিন সরকারের সাহায্য সমর্থন অব্যাহত রাখার বিষয়ে কথাবার্তা বলেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেছেন, এসব সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সৌদি আরবের প্রতি মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার সম্পর্ক পুনর্মূল্যায়নের এবং রিয়াদের ব্যাপারে আরও কঠোর হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা থেকে তিনি সরে এসেছেন। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ ধরে রাখার জন্যই সৌদি আরবের ব্যাপারে বাইডেন তার নীতিতে পরিবর্তন এনেছেন বলে মনে করা হচ্ছে। 2021 সালের জানুয়ারিতে বাইডেন ক্ষমতায় আসার পর ওয়াশিংটন রিয়াদ সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে এই অঞ্চলে তাদের অন্যতম প্রধান মিত্র হিসেবে সৌদি আরবের প্রতি প্রতিরক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে মার্কিন সাহায্য ও সমর্থন অব্যাহত রাখবে ওয়াশিংটন। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সৌদি আরবকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে পেন্টাগন। প্রেসিডেন্ট বাইডেন ও তার অন্য শীর্ষ কর্মকর্তারা সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনার তীব্র নিন্দা জানালেও এখন তারা ওই হত্যাকাণ্ডের মূল নায়ক অর্থাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি সর্বাত্মক সমর্থন দেওয়ার নীতিতে অটল রয়েছেন। সৌদি আরবের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের এই নীতি থেকে মানবাধিকারের ব্যাপারে তার দ্বিমুখী চরিত্রের বিষয়টি ফুটে উঠেছে। কেননা ইয়েমেনে সৌদি বর্বরচিত আগ্রাসন অব্যাহত থাকার কারণে প্রেসিডেন্ট বাইডেন আপাতত সৌদি আরবের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করলেও প্রকৃতপক্ষে ওয়াশিংটন এই নীতিতে আর অটল থাকতে পারেনি।